আসসালামু আলাইকুম। আমি লাইলাতুল ফেরদৌস। আ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব উন্ড কেয়ার নিয়ে। আ আমি সিনিয়র স্টাফ নার্স ডিপার্টমেন্ট অফ প্যালিয়েটিভ মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি থেকে। তো আজকে আমরা যা আ শিখবো, জানবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা একটা স্কিনের আলসারেশন বা ড্যামেজ এখান থেকে আমরা হচ্ছে এটা প্রতিরোধ করতে পারি এবং প্রেশার আলসার গুলো যখন হয়ে যাবে সেটা আমরা কিভাবে টেক কেয়ার করতে পারি এবং এই উন্ড গুলো আমরা যত্ন কিভাবে নিবো, বিশেষ করে যখন ব্যথা হবে, ফাউল স্মেলিং কিংবা রক্তপাত হবে, ম্যাগট হবে এগুলা এবং কি প্লাস্টিক ফুড র‍্যাপ উন্ড কেয়ার এর ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো সেটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো ১ম অবজেক্টিভটা আমাদের হচ্ছে যে কিভাবে আমরা এই স্কিনকে আলসারেশন এবং ড্যামেজ থেকে আমরা এটা প্রতিরোধ করব। তো এটার প্রতিরোধ ব্যবস্থাগুলো হচ্ছে যে পজিশনিং আমরা প্রতি ২ ঘন্টা পরে পাশ পরিবর্তন করে দিতে পারি এবং কি আ স্কিন গুলো আমরা খেয়াল করতে পারি প্রতিদিন যে স্কিনটা ঠিক আছে কিনা। রোগীকে আমরা হচ্ছে সঠিকভাবে নড়াচড়া করতে পারি। অযথা টানা হেঁচড়া না করে আমরা একটা ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে পারি যাতে স্কিনটা ময়েশ্চার থাকবে এবং কি এই সূচ্যাক্ষত হওয়া থেকে প্রিভেন্ট করবে। প্রতিদিন পরিষ্কার করে আমরা হালকা সাবান দিয়ে এটাকে হচ্ছে পরিষ্কার করতে পারি। প্রতিদিন যে কাপড়-চোপড়গুলা থাকবে, রোগী পরে থাকবে এগুলা যদি ভিজে যায় কিংবা নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে আমাদের এটা পরিবর্তন করে দেওয়া লাগবে। এমনকি এগুলার সঙ্গে সঙ্গে যদি একদম শয্যাশায়ী হন রোগী, তাহলে আমাদের নিউমেটিক বেড যদি প্রয়োজন হয় আমাদের হচ্ছে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে একটা নিউমেটিক বেডের ছবি এবং কি এটা নিউমেটিক বেড দেওয়ার পরেও কিন্তু আসলে আমাদেরকে এই যে পাশ পরিবর্তন করা বা ভিজে যাওয়া থেকে হচ্ছে যাতে ভিজে না যায় সেদিকে লক্ষ্য রাখা এগুলো কিন্তু আমাদের করতেই হবে। পজিশনিংটা আমরা আসলে আ কিভাবে করতে পারি যে এখানে ২ ঘন্টা পরে যে অবশ্যই এটা রোগীর পাশ পরিবর্তন করে দিতে হবে এবং কি পাশ পরিবর্তন করে দেওয়ার সাথে আমরা ছোট কিছু একদম সফট বালিশ আমরা হচ্ছে প্রেশার এরিয়া যেগুলোতে থাকবে, ওই প্রেশার এরিয়াতে আমরা হচ্ছে দিয়ে এটাকে সাপোর্ট দিতে পারি। এয়ার ম্যাট্রেস নিউমেটিক বেডটাকে আমরা এয়ার ম্যাট্রেস নামে বলছি। কাদের ক্ষেত্রে দেব? আনকনসিয়াস পেশেন্ট অথবা যারা একদম প্যারালাইজড হয়ে আছেন, নড়াচড়া করতে পারছেন না। অনেক বয়স্ক মানুষ এবং কি তাদের রোগগুলো হচ্ছে অনেক আ আ অ্যাডভান্স পর্যায়ে চলে গিয়েছে এরকম যাদের অলরেডি হচ্ছে আমাদের বুঝে সজ্জাক্ষত রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা এই আ নিউমেটিক বেডটা দিব। তো এই ছবিটাতে দেখেন যে আ ছোট নরম বালিশগুলো যে ব্যবহার করা হয়েছে। যেখানে আমাদের সূত্রাঘাত হওয়ার চান্স থাকে, ঠিক সেই জায়গাটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে হাতের নিচে আমরা এখানে সাপোর্ট দিয়েছি। আমরা পায়ের গোড়ালির এখানে আমরা সাপোর্ট দিয়েছি। পায়ের ভাঁজে, হাঁটুর নিচে আমরা সাপোর্ট দিয়েছি। তো এই জায়গাগুলোতে। এই ছোট বালিশগুলো দিয়ে সাপোর্ট দেওয়ার সময় খেয়াল করতে হবে আমাদের যে সরাসরি যাতে আমরা যেখানে প্রেশার পয়েন্ট সেখানে যাতে আমরা না দেই। যেমন গোড়ালি। গোড়ালির একদম নিচে না দিয়ে আমরা হচ্ছে একটু উপরে দিব যাতে গোড়ালিটা হচ্ছে একটু এখানে রিলিফ হয়। এবং কি আমরা পাটাকে একটু সাইড করে রাখতে পারি বা কাত করে রাখতে পারি মাঝে মাঝে। তাতে হবে কি যে সরাসরি গোড়ালির উপরে যে হচ্ছে চাপটা পড়ে, সে চাপটা আর পড়বে না। একটু কমে যাবে চাপটা। আমরা হচ্ছে ড্র শিট ব্যবহার করতে পারি এবং কি রোগীকে যখন আমরা নড়াচড়া করব, তখন আমরা এই ড্র শিট দিয়ে নড়াচড়া করব। তাতে রোগীর যে চামড়াটা ছিঁড়ে যাবে না নড়াচড়া করার সময় এবং কি যেহেতু আমরা জানি যে শয্যাশায়ী রোগীর যে চামড়াটা খুবই ভঙ্গুর থাকে এবং কি এটা খুবই সতর্কতার সঙ্গে যদি আমরা নড়াচড়া না করি যেকোনো সময় এখানে চামড়া ছিলে গিয়ে এখানে সূচ্যাঘাতের সৃষ্টি হতে পারে। এজন্য আমাদেরকে আগে থেকেই এটা প্রিভেন্টিভ ব্যবস্থা আমাদের নিতে হবে। এগুলো ছিল আমার প্রতিরোধ ব্যবস্থা। এখন আমার হচ্ছে যে কিভাবে আমরা এই প্রেশার আলসার গুলো যত্ন নিবো। তো প্রেশার আলসার গুলো আমরা যদি এই ছবিটাতে দেখি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আ শরীরের কোন জায়গাগুলোতে আসলে সূচ্যাঘাত হতে পারে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাতের কনুই এবং কি আ হাঁটুর ভিতরের সাইডটাতে। তারপর যদি সোজা হয়ে শুয়ে থাকে তাহলে মাথার পেছনে, কানে, ঘাড়ে, কনুইয়ে হতে পারে, হিপে হতে পারে এবং কি আ আ আ পিছনের সাইডটা পায়ের এগুলোতে হতে পারে। যদি আবার ঠিক এভাবে কাত হয়ে শুয়ে থাকে
তাহলে যে পাশে কাত হয়ে শুয়ে থাকবে ওই জায়গাগুলোতে হতে পারে। উপর হয়ে শুয়ে থাকলে নাকের ডগায় হতে পারে, চোখে হতে পারে, বুকে হতে পারে, এমনকি আপনার জেনিটালিয়াতেও হতে পারে। তো এই আ কিভাবে রোগী বেশিক্ষণ শুয়ে আছে এর উপর ডিপেন্ড করে এই প্রেশার আলসার গুলো হয়। প্রেশার আলসার গুলো কোথায় হবে এটা জানার পরে আমাদের কোথায় হয় দেখলাম আমরা এবং কি আমাদের প্রতিদিন আমাদের এই পায়ের গোড়ালি, কক্সিস এরিয়া এগুলা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে। যদি আমরা আলসার পাই তাহলে আমাদের এখানে ডকুমেন্ট করে রাখতে হবে এবং কি এটার আমাদের স্টেজটা লিখে রাখতে হবে যেটা কত নাম্বার স্টেজে আছে। প্রেশার আলসারের যে স্টেজটা আছে সেটা হচ্ছে ১ থেকে ৪ টা স্টেজ। এখানে মোটামুটি আমরা ৪ টা স্টেজ আমরা হচ্ছে পাই। যেমন আমরা যদি প্রত্যেকটা ছবি দেখি আমরা দেখতে পাবো যে স্টেজ 1 এর ছবি এটা একটা এবং কি আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা স্টেজ 1 এর স্কিন গুলো একটু রেড থাকবে এবং কি এটা কিন্তু ছিলে যাবে না। যদি আমরা ডেসক্রিপশন গুলো দেখি আ স্কিন পেইনফুল থাকতে পারে, লাল হয়ে থাকবে, কোনো ছিলে যাবে না, একদম ইনট্যাক্ট থাকবে। আমরা যদি হাত দিয়ে এটাকে একটু টাচ করি আমরা দেখবো যে এখানে একটু হালকা উষ্ণ হয়ে আছে বা গরম হয়ে আছে। হাত দিলে আশেপাশের জায়গা থেকে ওই জায়গাটা একটু সফট মনে হবে, আমাদের কাছে নরম মনে হবে। এটা একটা স্টেজ 2 এর ছবি। তো স্টেজ 2 এর ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে জামাটা ছিঁড়ে গিয়েছে। যেটা স্টেজ 1 এ ছিল না এবং কি এটা খুবই পেইনফুল। সবগুলো স্টেজের মধ্যে এই স্টেজটা বেশি পেইনফুল থাকে রোগীদের জন্য। কারণ এখানে নার্ভ ইনভলভ থাকে। আ ডিপার লেয়ারে স্কিন এ এটা ইনভলভ হয়, স্কিন ওপেন থাকে এবং কি এখানে কিন্তু স্কিন ভেঙে গিয়ে আ বা এখানে স্কিন ব্রেকডাউন হয়ে ব্লিস্টারও হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্টেজ 3 উন্ড আ উন্ডের ছবি। তো আ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরো ডিপার লেয়ারে এটা হচ্ছে চলে গেছে এবং এখানে আমরা টিস্যু আ এবং কি আপনার ফ্যাট দেখতে পাচ্ছি, মাসল দেখতে পাচ্ছি। এখানে টেন্ডন কিংবা হাড়ও এখানে হচ্ছে ইনভলভ থাকতে পারে। এটা খুবই পেইনফুল। এটা নেক্রোসিস হয়ে থাকে এবং কি খুব খারাপ দুর্গন্ধও এখানে আমরা হচ্ছে পেয়ে থাকি স্টেজ 3 তে। স্টেজ 4 এর একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। স্টেজ 4 টাকে যদি আমরা দেখি যে এটা কিন্তু আপনার খুব আরো বেশি ডিপে চলে যায় এবং এই পর্যায়ে এসে আসলে হিল হওয়াটা খুবই কিন্তু পুরাপুরি ভরাট হয়ে যায় না বললেই চলে। আ খুবই গভীর ক্ষত এবং এটা মাসল, এটা টেন্ডন হাড়ে তো ছড়িয়ে যায় এবং কি খুবই পেইনফুল। এখন হচ্ছে যে কিভাবে আমরা এই ক্ষত পরিচর্যাটা করব, ক্ষতের যত্ন। আ তো আ কিছু নিয়ম কানুন আছে উন্ড কেয়ার এর। সেগুলোর মধ্যে হচ্ছে যে আমাদের প্রতিদিন যে ক্ষত আমরা পাবো সেটা আমাদের খেয়াল করা লাগবে, অ্যাসেস করা লাগবে যেটা কোন স্টেজে আছে, এটা কোথায় জায়গাটা এবং কি ডকুমেন্ট করে রাখা লাগবে আমাদের প্রতিদিন। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ড্রেসিং চেঞ্জ করা লাগবে বেশিরভাগ ক্ষেত্রে। এবং কি যদি ব্যথা হয় তাহলে আমাদের wound dressing এর আগেই আমাদের SOS আমাদের হচ্ছে ব্যথার মেডিকেশন দিয়ে নিতে হবে। সাধারণত আমরা মরফিন বা মিডাজোলাম দিয়ে থাকি বাচ্চাদের ক্ষেত্রে। wound পরিষ্কারের ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রতিদিন আমরা নরমাল স্যালাইন অথবা আ আমরা বয়েল করে নিব পানি। এটাকে ঠান্ডা করে আমরা ব্যবহার করতে পারি wound dressing এর ক্ষেত্রে। আমরা কখনোই আমরা ইরিগেশন দিতে পারি। আমরা শুধুমাত্র গজ দিয়ে আমরা নরমাল স্যালাইনটাকে আমরা গজে ভিজিয়ে নিলাম এবং কি তারপরে পরিষ্কার করতে পারি। অথবা আমরা ইরিগেশন দিতে পারি। ইরিগেশন দেওয়ার সময় আমাদের খেয়াল করতে হবে আমরা সিরিঞ্জ ব্যবহার করব কিন্তু কোন সুই যাতে ব্যবহার না করি। কারণ সুইয়ের মাধ্যমে রোগীর শরীরে লেগে যেতে পারে এবং কি তাতে পেশেন্ট ব্যথা পেতে পারে। গজের মধ্যে আমরা যে নরমাল স্যালাইনটা ভিজিয়ে যদি বেশি আ চাপ দিই বা ঘষাঘষি করি, এখানে আমাদের হচ্ছে খেয়াল করতে হবে যে এখানে মেকানিক্যাল ড্যামেজ হতে পারে এবং কি যে নিউ টিস্যু গুলো আছে এগুলো অনেক সময় আপনার হচ্ছে তৈরি হবে না। অথবা নতুন টিস্যু তৈরি হলেও এগুলো আ আ নষ্ট হয়ে যেতে পারে। অথবা অনেক সময় দেখা যায় যে গজের ফাইবার গুলো লেগে থাকতে পারে এবং কি এক্ষেত্রে wound healing এর জন্য দেরি হতে পারে। এজন্য আমরা এখানে সবসময় আমরা খেয়াল করব যে ইরিগেশনটা যদি আমরা দিতে পারি এবং কি পরবর্তীতে হালকাভাবে আমরা একটু আ আ সাইড দিয়ে মুছে নিলাম গজ দিয়ে তাহলে আসলে হয়। এক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে উন্সটাকে পরিষ্কার করা। অনেকেই আমরা এখানে মনে করি যে অ্যান্টিসেপ্টিক এর কোনো রোল আছে কিনা। তো অ্যান্টিসেপ্টিক এর রোল যদি আমি এখানে বলতে যাই যে অ্যান্টিসেপ্টিক সজ্জা ক্ষতের ক্ষেত্রে রিকমেন্ডেড না।
কোনো ক্লোরোহেক্সিডিন, আয়োডিন, বেটাডিন বা হাইড্রোজেন পারঅক্সাইড রিকমেন্ডেড না। কেন? কারণ এগুলো হচ্ছে নতুন সেল তৈরি হতে বাধা দেয়। যেটা কিনা আমার ক্ষত পুরাপুরি যদি হিল হতে অনেক সময় লেগে যায়। এই এজেন্ট গুলো তো হচ্ছে আমরা জানি যে এগুলো ব্যাকটেরিয়া কিল করে। কিন্তু তার সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু আমাদের নতুন যে স্কিন সেল তৈরি হবে এটাকেও নষ্ট করে। সুতরাং আমাদের প্রায়োরিটি দিতে হবে যে নতুন সেল তৈরি হওয়ার জন্য এবং কি প্রতিদিন যদি আমরা একটা উইন্ড ড্রেসিং করি এখানে কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হওয়ার কিংবা জন্ম নেওয়ার সম্ভাবনা খুব কম। যেহেতু আমরা প্রতিদিন ড্রেসিং করছি সেহেতু আমাদের হচ্ছে এগুলা ব্যবহার না করাই ভালো। যাতে আমাদের টার্গেট হবে যে নতুন সেল এক্ষেত্রে তৈরি হয়। সুতরাং আমরা বেটাডিন, ডেটল, স্যাভলন এই জাতীয় কোনো কিছু আমরা ব্যবহার করব না। উন্ড ড্রেসিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে আ ভেজলিন দিতে পারি। গজ পিসে আমরা ভেজলিন সোক করে আমরা সেটা উন্ড ড্রেসিং এ দিতে পারি। তারপর আমরা আরেকটা শুকনো গজ দিয়ে অথবা পাতলা পরিষ্কার সুতির কাপড় দিয়ে আমরা উন্ডটাকে ঢেকে দিতে পারি। তার উপরে আমরা একটা মাইক্রোপোর দিয়ে ড্রেসিংটাকে আমরা সিকিউর করে দিব, আটকিয়ে দিব। কারণ হচ্ছে যে ভেসলিন গজ যদি আমরা দেই তাহলে উন্ডটা হচ্ছে একটু ময়েশ্চার থাকবে এবং কি এখানে উন্ড হিলিং এর ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। এবং কি পরের দিন আমরা যখন ড্রেসিংটা তুলবো, খুলে ফেলবো তখন কিন্তু আসলে কোনো টিস্যুর সাথে গজগুলো আটকে থাকবে না এবং সুন্দরভাবে উঠে যাবে। এতে নতুন যে সেলগুলো আমাদের তৈরি হচ্ছিল সেগুলোরও কোনো ক্ষতি হবে না। অনেক সময় ভেসলিন যদি আমরা ব্যবহার না করি, টান দেওয়ার সময় কিন্তু ওই ক্ষত থেকে ব্লিডিং হতে পারে নতুন করে। এজন্যই ভেসলিন ব্যবহার করাটা রোগীর শেষে আটকে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ক্ষতের অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে যেমন ব্যথা হয়, দুর্গন্ধ হয়, রক্তপাত হয়, তারপর হচ্ছে অনেক সময় পোকা হয় ক্ষতে। তো ব্যথা হলে যে জিনিসটা আমরা করব, যে ব্যথা হলে আমরা আ মরফিনটা হচ্ছে ০.৫ ঘন্টা আগে আমরা ড্রেসিং শুরু দিয়ে দিতে পারি। যাতে ব্যথাটা না হয় ড্রেসিং এর সময়। অনেক সময় বাচ্চারা খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকে যাদের একটা আগের কোনো অভিজ্ঞতা থাকে যে আগে তারা ড্রেসিং করেছিল। তখন তাদের খুব ব্যথা হয়েছিল। এরকম যদি হয় তখন দেখা যায় যে বাচ্চারা আবার ড্রেসিং করতে চায় না। এক্ষেত্রে আমরা হচ্ছে মিডাজোলাম ইনজেক্টেবল সলিউশন আমরা ব্যবহার করতে পারি অথবা আমরা সাবলিঙ্গুয়াল ও ব্যবহার করতে পারি। তো মিডাজোলামের ডোজ যেটা হচ্ছে 0.4 মিলিগ্রাম পার কেজি আমরা ৩০ মিনিট ড্রেসিং এর আগে আমরা এটা দিতে পারি। ১ ভায়ালে থাকে ৩ এমএল এ ১৫ মিলিগ্রাম। ফাউল স্মেলিং এর যে ব্যবস্থাপনা সেটা হচ্ছে যে মেটোনিডাজোল ট্যাবলেট অথবা ইনজেকশন আমরা গুঁড়ো করে আমরা এটা রোগীর ক্ষতের মধ্যে ব্যবহার করতে পারি। তো আ এখানে যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা ইনজেকশন যখন আমরা নরমাল স্যালাইন দিয়ে ১ম এ একবার পরিষ্কার করব। তারপর আমরা ইনজেকশন মেটোনিডাজোল দিয়ে এটা একবার আমরা ক্লিন করে নিতে পারি। তারপর যখন আমরা ড্রেসিংটা ক্লোজ করে দিব, তখন আমরা আ ভেসলিন গজে আমরা মেটোনিডাজোল গুঁড়োটা আমরা একটু আ ছিটিয়ে দিয়ে তারপর আমরা হচ্ছে এটা দিয়ে ক্লোজ করে দিতে পারি। তাহলে এটা থাকবে অনেকক্ষণ ক্ষততে এবং কি এটা আ ফাউল স্মেলিং এর ক্ষেত্রে কাজ করবে। অথবা আমরা গ্রিন টি ব্যাগ আমরা ব্যবহার করতে পারি সেকেন্ডারি ড্রেসিং এর ক্ষেত্রে যাতে এই আ ফাউল স্মেলটা অ্যাবজর্ব করে নেয়। একটা গজে আমরা ভেসলিন দিয়ে যখন আটকিয়ে দিব, আরেকটা শুকনো তার উপরে আমরা একটা টি ব্যাগ রেখে আরেকটা শুকনো গজ দিয়ে আমরা আটকিয়ে দিব। সরাসরি ক্ষতের মধ্যে আমরা কিন্তু টি ব্যাগ ব্যবহার করব না। ক্ষতের সাইজ অনুসারে আমরা এই গ্রিন টি ব্যাগ গুলো ব্যবহার করতে পারি। এটা অবশ্যই সেকেন্ডারি ড্রেসিং এর ক্ষেত্রে। এমনকি ফাউল স্মেলিং হলে এটা আমাদের কয়েকবার করে ড্রেসিং করতে হবে একদিনে। নরমালি আমরা কিন্তু ২৪ ঘন্টায় আমরা হচ্ছে একবার ড্রেসিং করি। কিন্তু যদি ফাউল স্মেলিং থাকে কারো সেক্ষেত্রে আমরা কিন্তু ২ থেকে ৩ বার করে আমরা ড্রেসিং করতে হবে আমাদেরকে। যতক্ষণ পর্যন্ত না ফাউল স্মেলিং টা কমে যায়। ফাউল স্মেলিং এর ক্ষেত্রে আমরা যে ভেসলিন গজ নিবো, ভেসলিন গজে আমরা হচ্ছে আ গজের মধ্যে ভেসলিনটা ভালো করে লাগিয়ে নিবো। তারপর আমরা আলাদা করে যে ক্রাশ করে রাখবো মেটোনিডাজোল সেটা আমরা গজের উপরে দিয়ে নিবো। তারপরে আমরা এটা স্কিন এ এপ্লাই করব। ব্লিডিং এর ক্ষেত্রে রোগীর ক্ষতর মধ্যে অনেক সময় ব্লিডিং হতে পারে। অল্প থেকে মাঝারি যখন ব্লিডিং হবে, সবার ১ম এ আমরা যেটা করব যে আমরা প্রেশার এপ্লাই করব। আমরা হাত দিয়ে ১০ মিনিট আমরা হচ্ছে ওই জায়গাটা আমরা চেপে ধরতে পারি।
যদি অটোমেটিক ব্লিডিং কমে যায় তাহলে আমরা আবার আমাদের ইরিগেশন দিয়ে আমরা ড্রেসিং করে ক্লোজ করে দিব। কিন্তু যদি ব্লিডিং না কমে সেক্ষেত্রে আমরা সুক্রালফেট ট্যাবলেট এটা আমরা ক্রাশ করব। গুঁড়ো করে আমরা ওই ক্ষতের মধ্যে আমরা হচ্ছে ওই জায়গাটা ওই পয়েন্টটাতে আমরা হচ্ছে চাপ দিয়ে রাখবো। অথবা ড্রেসিং এর শেষেও এবং কি এটার পাশাপাশি চাপ দিয়ে রাখার পাশাপাশি আমরা যখন এটা ক্লোজ করে দিব, আমরা ভেসলিন গজের উপরে আমরা সুক্রালফেট দিয়ে আমরা এটা ক্লোজ করে দিতে পারি। যে ড্রেসিং গুলোতে আমরা জানি যে ক্ষতগুলোতে প্রায়ই এখান থেকে ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি। এরপর ওটা দিয়েও যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা ইনজেক্টেবল ট্রানিকজেমিক অ্যাসিড যেটা ট্রাক্সিল নামে পাওয়া যায়, ইনট্রাক্স নামে পাওয়া যায়। এটা আমরা ইমিডিয়েটলি ব্লিডিং স্টপ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আমরা একটা গজে নিয়ে আমরা এটা দিয়ে আটকে দিতে পারি। আমরা অ্যাড্রেনালিন ইনজেকশন ব্যবহার করতে পারি। যদি ট্রানিজেমিক অ্যাসিড কাজ না করে সেক্ষেত্রে আমরা এই অ্যাড্রেনালিন ইনজেকশন আমরা গজে নিয়ে আমরা গজ সোক করে ওই জায়গাটাতে ব্লিডিং পয়েন্টটাতে আমরা দিয়ে রাখতে পারি। এরকম যদি ব্লিডিং হয় যে অনেক বেশি ব্লিডিং হচ্ছে, ক্যাটাস্ট্রফিক ব্লিডিং হচ্ছে খুবই বেশি এবং কি কোনো মেজর কোনো আর্টারি বা মেজর ভেসেলস এখানে ইনভলভ, সেক্ষেত্রে আমরা কোনোভাবেই ব্লিডিংটা কন্ট্রোল করতে পারছি না। সেক্ষেত্রে আমাদের একটা ডার্ক টাওয়েল দিয়ে আমাদের হচ্ছে প্রেসার এপ্লাই করতে হবে। যাতে সঙ্গে সঙ্গে রোগী বা রোগীর পরিবার এটাকে দেখে ভয় না পায় যে অনেক সময় যদি আমরা সাদা রঙের কোনো টাওয়েল এক্ষেত্রে ব্যবহার করি, অল্প একটু ব্লিডিং হলে কিন্তু অনেক বেশি বোঝা যায়। এর জন্য যদি আমরা ডার্ক টাওয়েলটা ব্যবহার করি, এটা কিন্তু বোঝা যাবে না এবং কি রোগীর জন্য এটা কিন্তু অনেক উনারা হঠাৎ করে যে ভয় পাবে সেটা পাবে না। রোগী এবং তার পরিবারকে আমরা কাউন্সেলিং করতে পারি যে যাতে অস্থির না হয় হঠাৎ করে এবং কি এক্ষেত্রে আমরা রোগীর সঙ্গে থাকবো, পাশে থাকবো। ব্লিডিং কিন্তু এটা পেইনলেস। ব্লিডিং হওয়ার সময় কিন্তু কোনো ব্যথা হবে না। সাধারণত ব্যথা হয় না। এবং কি পেশেন্টের ডিস্ট্রেস হবে, অস্থির হয়ে যাবে অনেক সময়। এই অস্থিরতা কমানোর জন্য কিন্তু উনাকে মিডাজোলাম ইনজেকশন দেওয়া যেতে পারে। ক্ষতে পোকা হতে পারে। অনেক ক্ষত যেগুলা ঢেকে রাখা হয় না বা ভিতর থেকে গর্ত হয়ে গিয়েছে, ঐরকম ক্ষতে কিন্তু পোকা হয়। তো এটা প্রিভেন্ট করার জন্য আমাদের ক্ষত প্রতিদিন পরিষ্কার করে রাখা এবং কি এটা কাভার্ড করে রাখা, ঢেকে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সরাসরি ক্ষতের উপরে আমরা ফ্রেশ মাছ কিংবা মুরগির মাংস কিংবা গরুর মাংস আমরা ওই ক্ষতের উপরে দিয়ে রাখতে পারি। এই পোকাগুলো মাছ মাংস খুব পছন্দ করে। যার কারণে ওরা মাছ মাংসের উপরে যখন উঠে আসবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তখন আমরা এই পোকাগুলো সহ এই মাছ মাংস সহ পোকাগুলো আমরা একটা গরম পানির সাইডে রেখে দেব। সেই গরম পানির পাত্রে আমরা দিয়ে পোকাগুলোকে আমরা মেরে ফেলবো। অথবা এই পোকাগুলোকে একটা পলিথিনে ভরে আমাদের মাটির নিচে পুঁতে ফেলতে হবে। এই ফ্রেশ চিকেন, বিফ দিয়ে যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা আ তারপিন ব্যবহার করতে পারি। যেটা রং মিস্ত্রিরা রং দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে সেই তারপিন। সেটা আমরা স্কিন এ এপ্লাই করব না, উন্ডে এপ্লাই করব না। সেটা আমরা বাইরে একটা গজের মধ্যে তারপিন নিয়ে আমরা উন্ডের মুখে আমরা ধরে রাখতে পারি এবং কি এই গন্ধে ম্যাগট গুলো, পোকাগুলো ভিতর থেকে বের হয়ে আসবে। তখন আমরা আর্টারি দিয়ে একটা করে পোকা ধরে আমরা হচ্ছে সেটা আমরা গরম পানিতে আমরা এটা মেরে ফেলবো। এবং কি এইসব ক্ষেত্রে পোকা যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্টলি যেরকম আমরা হচ্ছে দুর্গন্ধ যখন হয়েছিল তখন যেরকম আমরা ফ্রিকোয়েন্টলি আমরা ড্রেসিং চেঞ্জ করেছি। তো এই ক্ষেত্রেও আমাদের কিন্তু ফ্রিকোয়েন্টলি আমাদের ড্রেসিং চেঞ্জ করতে হবে। সম্ভব হলে প্রতিদিন ৩ বার করে। যাদের উন্ড হয় এটা কিন্তু সামাজিক এবং কি হচ্ছে মানসিকভাবে এটা খুবই আ তার একটা বডি ইমেজ এর বিষয় যে তার শরীরের একটা শেপ নষ্ট হয়ে যায়। যাদের মুখে হয় তারা অনেক সময় লোক সমাজে চোখের সামনে আসতে চায় না। উনারা নিজেদেরকে আলাদা করে রাখে। সামাজিকভাবে উনারা হচ্ছে একটা লজ্জা পায়। অনেক সময় দুশ্চিন্তা, হতাশার মধ্যে পড়ে যায় যে এটা কি ভালো হবে কিনা। আর আ একটা আ ব্যথার ভয়ে থাকে সবসময়। আতঙ্কের মধ্যে থাকে যে এটার জন্য আমার ব্যথা আবার কখন শুরু হয়ে যায়। সবকিছু মিলিয়ে একটা অসহায় অনুভব করতে থাকেন তখন। প্রেশার আলসার গুলোর ক্ষেত্রে ফুড র‍্যাপ ইউস করা যায়। ডক্টর ইয়োশি জাপান থেকে উনি একটা খুবই ভালো একটা পদ্ধতি উনি হচ্ছে এটা আ আ গবেষণা করে বের করেছেন যে উন্ড ড্রেসিং এর ক্ষেত্রে বিশেষ করে সজ্জা ক্ষতের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। বিভিন্ন
রিসার্চ থেকে এটা যে স্কিনের ক্ষেত্রে ব্যবহার করা যায় প্লাস্টিক র‍্যাপটা এটা দেখা গেছে। আ যে জায়গাগুলো র‍্যাপ করে রাখা যায় আসলে ফুড র‍্যাপ দিয়ে যে আমরা খাবার ঢেকে রাখি সেই র‍্যাপারটা আমাদের হচ্ছে পুরা যে জায়গাটুকুতে যে হাঁটুতে হয় উপর থেকে নিচ পর্যন্ত পুরা হাঁটুটা আমরা হচ্ছে একটু রাউন্ড দিয়ে আমরা আটকিয়ে দিলাম। এবং কি এটা দেখা যায় এই টেকনিকে আ ভিতরে যে ভেতর থেকে যে এক্সুডেট গুলা বের হবে সেটা দিয়েই আসলে উনটা হিল হয়। এটা দিয়ে আ প্রতিদিন ড্রেসিং না করে ২-৩ দিন পরে, পরে ড্রেসিং এর কথা বলা হয়েছে। এবং কি এই টেকনিক অনুযায়ী আ স্টেজ 3 কিংবা 4 এর প্রেশার আলসার গুলোর আ আ দেখা যায় হিল হয়ে যায়। ১ম এ পরিষ্কার করে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে বা নরমাল স্যালাইন দিয়ে। তারপর একটা হচ্ছে উন্ডটাকে এ এই নন স্টেরাইল প্লাস্টিক র‍্যাপ দিয়ে কাভার করে রাখতে হবে। টেপ ব্যবহার করা যায় অথবা টেপ ব্যবহার নাও করা যায়। আর যে সাইডটাতে আমরা ক্লোজ করে দিব, সেই সাইডটা আমাদের একটু আ আ চিহ্ন রাখতে হবে বা একটু গুটিয়ে রাখতে হবে যাতে আমরা যখন খুলে ফেলবো তখন যাতে এটা খোলা সহজ হয়। আ এবং কি এই এক্সুডেট গুলো যেগুলো বের হবে ওখান থেকে এটা দিয়েই এটা হিল হতে সাহায্য করবে উন্ডটা। ১ম দিকে ট্রিটমেন্টের শুরুতে এই প্লাস্টিক র‍্যাপ দিয়ে যখন ট্রিটমেন্ট দেওয়া হবে, তখন ফাউল স্মেলিং হতে পারে কিংবা ইয়েলো এক্সুডেট হলুদ রঙের আমরা দেখতে পারি যে এক্সুডেট বের হচ্ছে। তো এগুলার আসলে ইনফেকশন এর কোনো চিহ্ন না। ফ্রিকোয়েন্ট ড্রেসিং চেঞ্জ করলে এটা হচ্ছে এক্সুডেট গুলা আস্তে, আস্তে এই ফুড র‍্যাপ দিয়ে যখন আমরা রেগুলার এটা দিয়ে করতে থাকবো, কয়েকদিন পরে দেখব যে এই হলুদ যে এক্সুডেট গুলা ছিল এগুলা নরমাল হয়ে গেছে এবং কি এটার অ্যামাউন্ট ও কমে এসেছে। ফাউল ওডর যে আছে এগুলাও ১ সপ্তাহের মধ্যেই সাধারণত কমে যায় অ্যান্টিবায়োটিক এজেন্ট ছাড়াই। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আ তো আমরা সামারি করব এখন যে আমরা কি জানলাম? আমরা স্কিনটাকে কিভাবে প্রিভেন্ট করব আলসার থেকে এই জিনিসগুলো আমরা জানলাম এবং কি এখানে প্রিভেন্ট স্কিন যে আ ক্ষত তৈরি হওয়া, বেডসোর হওয়া বা সজ্জা ক্ষত যেটাই বলি, এটা প্রিভেন্ট করার জন্য আমাদের চেঞ্জ করা লাগবে পজিশন। আমাদের যেখানে, যেখানে ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলোকে সাপোর্ট দেওয়া লাগবে। এর সঙ্গে, সঙ্গে আমরা নিউমেটিক বেড ব্যবহার করবি যাতে ভিজে না যায়। ওই পচটা পায়খানা করে রোগীর যাতে হচ্ছে ভেজা না থাকে কাপড়-চোপড় সেটা খেয়াল করা লাগবে। ড্র শিট ইউজ করা লাগবে আমাদের। যাতে রোগীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নড়াচড়া করার সময় স্কিনে কোনো টিয়ার আমরা করে না ফেলি। তারপর আমরা যেটা জানলাম যে আ পজিশন এই যে পজিশন চেঞ্জ এর বিষয়টা আ এটা জানলাম এবং কি ৪ টা স্টেজ আছে প্রেশার আলসার এর সেটা জানলাম। আমাদের এটা ডকুমেন্ট করতে হবে এবং কি ডেইলি আমাদের এটা অ্যাসেস করতে হবে। আ আর প্রয়োজন হলে আমাদের প্রপার ড্রেসিং করা লাগবে। যে নরমাল স্যালাইন দিয়ে এক্ষেত্রে আমরা ড্রেসিং করব। অথবা কুলড বয়েলড ওয়াটার দিয়ে আমরা ড্রেসিং করব। ড্রেসিং এর সময় আমরা ভেজলিন গজ সোক ব্যবহার করব এবং কি আমরা আরেকটা গজ দিয়ে অথবা সুতির পাতলা কাপড় দিয়ে আমরা ঢেকে দিব। আমরা অ্যান্টিসেপ্টিক কোনো কিছু ব্যবহার করব না ক্ষতে। তার বদলে আমরা প্রতিদিন যদি পরিষ্কার করি অ্যান্টিসেপ্টিক এর প্রয়োজন নেই। আমরা গজ দিয়ে রাব করব না। আমরা ইরিগেশন আমরা করার চেষ্টা করব যাতে মেকানিক্যাল কোনো আঘাত আমরা না দেই এবং কি নতুন সেল তৈরি হতে আমাদের উদ্বুদ্ধ করতে হবে। তো থ্যাংক ইউ সবাইকে মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা শোনার জন্য। থ্যাংক ইউ।